গতকাল রাতে পরমের 10 বছরের মেয়ে পায়েলকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণকারীকে গ্রেপ্তার করার চেষ্টা করেছে পুলিশ। পায়েলকে রাতের বেলাতে হসপিটালে ভর্তি করানো হয়েছে। বিমর্ষ চিত্তে করিডর ঘেঁষে দাঁড়িয়ে আছে পরম। একটু পরে একজন নার্স এসে তাকে বলল, স্যার, আপনার স্ত্রীর জ্ঞান ফিরেছে। থ্যাঙ্কস সিস্টার, এটা শোনার জন্য এতক্ষণ ওয়েট করেছিলাম। উনি আপনার সাথে দেখা করতে চাইছেন। আপনি বরং ওনার কেবিনে যান। নার্সের সাথে কথা শেষ করে শীতলের কেবিনের দিকে ছুটতে লাগলো। পায়েল পরম আর শীতলের একমাত্র মেয়ে। গতকাল রাতে একটা বিয়ের অনুষ্ঠান থেকে বাড়িতে ফেরার পথে একদল গুন্ডা তাদের আটক করে। তারপর তাদের থেকে সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নেয়। শেষে ওদের ভিতর থেকে একজন পরমের ছোট্ট মেয়ে পায়েলকে শীতলের কেবিনের সামনে এসে পরম দেখতে পায় বেডের উপরে শুয়ে আছে। সে ধীরে ধীরে এগিয়ে ওর পাশে গিয়ে বসলো। শীতল তার স্বামীকে উদ্দেশ্য করে বলল, আমি কেন মরে গেলাম না পরম? খোদা আমায় কেন বাঁচিয়ে রেখেছেন? এমন কথা বলো না, আমি আর নিতে পারছি না এগুলো, প্লিজ। পায়েল কোথায়? ওর কি জ্ঞান ফিরেছে? তুমি আমাকে ওর কোনো কথাই বলছো না কেন? দেখো শীতল, আমাদের মেয়ে যাই হয়ে যাক না কেন, ও বেঁচে আছে, আমাদের মাঝেই আছে, আর এইটুকু আমাদের অনেক জন্য। তুমি আমাকে এসব বলে ভোলাতে পারবে না। আমি আমার মেয়েকে দেখতে চাই, ওর সাথে কথা বলতে চাই। তুমি কি আমার কথা শুনবে, নাকি আমাকেই যেতে হবে? প্লিজ এতটা উত্তেজিত হও না। আমি কথা বলছি ডাক্তারের সাথে। প্লিজ আমায় আমার মেয়ের কাছে নিয়ে যাও। আর কিচ্ছু চাই না আমি। শীতলকে আশ্বস্ত করে পরম কেবিন থেকে বেরিয়ে আসবে। ঠিক তখন ও পিছন থেকে পরমকে ডাক দিল, ওই নরপিশাচগুলো কি ধরা পড়েছে? না, তবে শীঘ্রই ধরা পড়বে। তুমি একদম চিন্তা করো না, তোমার মেয়ের অপরাধীরা কেউ পার পাবে না। এই বলে পরম ঘর থেকে বেরিয়ে গেল। তারপর নিজের মেয়ের কেবিনের দিকে যায়। কেবিনের সামনে যেতেই দেখতে পায় দুজন ডাক্তার ভেতর থেকে বেরিয়ে আসছেন। পরমকে দেখে তারা দুজনেই থেমে গেলেন। পরম সাহেব, আমরা আপনাকে নক করতে যাচ্ছিলাম। কী হয়েছে ডাক্তার সাহেব? আমার মেয়ের কন্ডিশন কি? আপনি নিউজটা শোনার আগে নিজেকে শক্ত করুন। আর আমরা খুব ভালো নিউজ দিতে পারছি না আপনায়। ডাক্তারের কথা শুনে হার্টবিট ক্রমাগত বাড়তে লাগলো পরমের। আপনারা আমার ভয় আর বাড়াবেন না দয়া করে। কি হয়েছে বলুন। আপনার মেয়ে আপাতত কোমায় চলে গেছে, কোনো রকম রেসপন্স নেই ওর। ডাক্তারের কথা শুনে পরম কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে যথাসম্ভব শক্ত রাখলো। মেয়েটা বেঁচে আছে এই অনেক। আর পরমের বিশ্বাস পায়েল খুব তাড়াতাড়ি সেরে উঠবে, আর রেপিসটাও ধরা পড়বে। এদিকে রাত্রেবেলায় কেবিনে শীতল ওর বেডে শুয়ে আছে। কাল সকালে ওকে রিলিজ করে দেওয়া হবে। সিস্টারকে বলে নিজের ফোনটা ম্যানেজ করে শীতল তারপর একটা নাম্বার ডায়াল করলো। একটু পরে ওপাশ থেকে কেউ কলটা রিসিভ করলো। শীতল চারিদিকে ভালোভাবে তাকিয়ে সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কী খবর তোমায়? বাইরে বের হওনি তো? লুকিয়ে থাকো, পুলিশ কিন্তু হন্যে হয়ে খুঁজছে তোমায়। যদি ভুল করে ধরা পড়ে যাও না, পায়েলকে ধর্ষণের অভিযোগে ফাঁসি হয়ে যাবার তোমার। বুঝতে পেরেছো? তখন নিজেকে চাইলেও বাঁচাতে পারবে না। শীতল লোকটার সাথে কথা বলা শেষ করে ফোনটা আবারও জায়গা মতো লুকিয়ে রাখল। ম্যাডাম, একদম চিন্তা করবেন না। আপনি যেখানেই বলেছিলেন আমি সেখানেই আছি। ঠিক আছে, সাবধানে থেকো। মনে রাখো, তুমি ধরা পড়লে কিন্তু আমার বিপদ। আমার জন্য হলেও তোমাকে লুকিয়ে থাকতে হবে। লোকটার সাথে কথা শেষ করে শীতল ফোনটা রেখে দিল। সকালবেলা পরম এসে শীতলের কেবিনে প্রবেশ করলো। ওর মুখে এক টুকরো শুকনো হাসি। কেমন আছো শীতল? তোমার শরীর ঠিকঠাক আছে তো? আমি কি করে ভালো থাকি? তোমার আমার মেয়ের কোনো খবর দিতে পারলে না এখনও আমায়? শীতল, তুমি অত চিন্তা করো না, আমাদের মেয়ে বেঁচে আছে। তাহলে ও আমার কাছে আসছে না কেন? আমি ওকে দেখতে চাই, একটিবারের জন্য হলো। সেটা এখন সম্ভব নয়। আজ তোমাকে রিলিজ করে দেওয়া হয়েছে, আমাদের একটু পরে বাসায় যেতে হবে। আর পায়েল, ও যাবে না আমাদের সাথে? না, যাবে না, কারণ পায়েল এখন সেই অবস্থাতে নেই। এই, তুমি সেই তখন থেকে আমার সাথে হেয়ালি করছো কেন? কি হয়েছে পরিষ্কার করে বলো। এরপর পরম শীতলকে ওর মেয়ের কোমায় চলে যাওয়ার ঘটনা জানানো। শীতল স্বামীকে দেখিয়ে দেখে প্রচুর কান্নাকাটি করে। এরপর ওর জোড়াজুড়িতে শীতলকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। পায়েল সেখানে একটা জীবন্ত লাশ হয়ে শুয়ে আছে। মেয়েকে এই অবস্থায় দেখে হাউমাউ করে কেঁদে ফেলল শীতল। ডাক্তার তাকে মেয়ের সাথে একান্তে কিছুক্ষণ সময় কাটানোর জন্য পারমিশন দিল। আইসিইউর দরজাটা খুব ধীরে ধীরে ভেতরে ঢুকলো শীতল। এরপর নিজের মেয়ের পাশে গিয়ে বসলো। শীতল মেয়ের হাতটা শক্ত করে ধরল। তারপর অশ্রুসিক্ত চোখে বলতে লাগলো, মা রে, কী হয়েছে তোর? কোনো সাড়া দিচ্ছিস না তুই? তোর মা এসেছে তোর কাছে, একটিবার কথা বল মা, আমার সাথে কথা বল। একটু পরে শীতল বাইরে তাকালো। না, আইসিইউর সামনে কেউ নেই। পরমও সরে পড়েছে। মুহূর্তে শীতলের কান্নাভিজিত স্নেহমাখা মুখটি পৌঁছাসিক রূপ ধারণ করলো। পায়েলের দিকে এগিয়ে গেল শীতল। তারপর ওর কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো,
বড় বাচ্চা বেঁচে গেলি। আমি তোকে মেরেই ফেলতে চেয়েছিলাম, কিন্তু তুই যে জমের অরুচি সেটা কে জানতো। তবে চিন্তা করিস না, এখন তো জেনে গেছি, এর পরের বার এমন চাল চালবো কেউ বাঁচাতে পারবে না তোকে আমার হাত থেকে। শীতল ওর কাঁধের উপর কারো হাতের স্পর্শ অনুভব করলো। পেছনে তাকিয়ে দেখে পরম দাঁড়িয়ে আছে। পরমকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল শীতল। আবার কিছু শুনে ফেললো না তো? আর কত কান্নাকাটি করবে মেয়েটার পাশে বসে? চলো, আমাদের বেরোতে হবে। স্বামীর কথা শুনে আশ্বস্ত হয়ে শীতল, যাক, তার মানে পরম ওর কথা কোনোই শুনতে পায়নি। মেয়ের সামনে কিছুক্ষণ মায়া কান্না কেঁদে আইসিইউ থেকে শীতল পরমের সাথে বেরিয়ে যায়। নিজেদের প্রাইভেট কারে চেপে বাসার ভিড়ছে ওরা। শীতলের মাথাটা পরমের কাঁধের উপর। আমি তোমায় কোনো কিছুর বিনিময়ে হারাতে পারবো না তোমায়, নিজের স্বামীকে উদ্দেশ্য করে বলে শীতল। আমি কোথাও যাচ্ছি না তোমায় ছেড়ে শীতল, আর তুমি এখন এসব চিন্তা করো না। চিন্তা করবো না এত সহজে বলে দিলে? তুমি জানবে কি করে তোমার চোখের আড়ালে কত কিছু ঘটে? কি ঘটে আমার চোখের আড়ালে? কি বলছো তুমি এসব? তোমায় আমার থেকে কেউ কেড়ে নিতে চাইলে আমি ছেড়ে দিব না তাকে, তাতে সে যেই হোক। শীতল, তোমার শরীরটা ভালো নেই, এখন দয়া করে চুপ থাকো। হাসপাতালে আমাদের মেয়ের ওই অবস্থা, আর তুমি যদি এসব উল্টোপাল্টা চিন্তা করে ফেলো, নিজেকে অসুস্থ করে ফেলো, আমি সবটা কি করে সামাল দিব? শীতলের চোখের জল আর আগে ওর মিথ্যে মায়াকান্নার অংশ ছিল সত্যি, কিন্তু এখন যে কথাগুলো বলছে সেগুলো প্রত্যেকটা ওর মন থেকে উঠে আসা। শীতল পরমকে সত্যিই খুব ভালোবাসে। ও পরমের জন্য সব কিছু করতে পারে। পরমের বয়স যখন 23-24 বছর, তখন ওর সাথে শীতলের বিয়ে হয়। শীতল 3 মাসের ভেতরে শীতল গর্ভবতী হয়। বেশ অল্প সময়ে দুজনের বাবা হওয়ার সৌভাগ্য অর্জন করে। সেই দিনগুলি স্মৃতির পাতায় আজও রঙিন হয়ে থাকে। বৈবাহিক জীবনে কিছু অপ্রত্যাশিত ঘটনা শীতলের মনে ভীতি বাড়িয়ে দিয়েছে। স্বামী হারানোর আশঙ্কা সবসময়ের জন্য কাজ করে ওর মনে। শীতল নিজেও জানে না কবে এই ভয় আর আশঙ্কার যন্ত্রণা থেকে ওর মুক্তি মিলবে। প্রায় 1 ঘন্টা পর শীতল আর পরম ওদের বাসায় পৌঁছালো। এরপর পরম পুলিশ স্টেশনে একটা ফোন কল করে, মেয়ের অপরাধীরা আদৌ ধরা পড়েছে কিনা সেই খোঁজ নিতে। ইন্সপেক্টর সাহেব, আপনারা কিন্তু কোনো আপডেট দিতে পারলেন না। এখনও আমাদের 24 ঘন্টা অনেক আগেই পার হয়ে গেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি, অপরাধীরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে। প্লিজ একটু তাড়াতাড়ি করুন, আমার মেয়েটার সাথে যারা এমন কাজ করলো তাদের শাস্তি পেতে দেখতে চাই আমি। শীতল আড়ালে দাঁড়িয়ে পরমের ফোন কল শুনছে। ওর ইচ্ছে করছে ওই পুলিশদের মুখগুলোকে চিরতরে বন্ধ করতে। এরা কেঁচো খুঁড়তে না সাপ বের করে ফেলে, এই ভয় তাড়া করে বেড়াচ্ছে শীতলকে। না, পায়েলকে পুরোপুরি শেষ করে দিতে পারলে উল্টো এখন যদি এই বিষয়টা সামনে আসে, পরম কিছুতেই ক্ষমা করবে না ওকে। শীতলকে যে করে হোক পুলিশদের এই বেকার ইনভেস্টিগেশন বন্ধ করাতে হবে। শীতলের সেই প্ল্যান করতে লাগলো। রাতের বেলা হাসপাতালের এক নার্স আইসিইউর সামনে থেকে হেঁটে যাচ্ছিল। কিছু একটা ভেবে সে থেমে গেল, তারপর ভেতরের দিকে তাকালো। অদ্ভুত ব্যাপার, বেডের পেশেন্টকে দেখা যাচ্ছে না কোথাও। তড়িঘড়ি করে নার্স আইসিইউর ভিতরে ঢুকলো, তারপর খুঁজতে থাকে। একজন কোমার পেশেন্ট এভাবে উধাও হয়ে যায় কী করে? মেয়েটার সাথে কোনো বিপদ আপদ ঘটলো না তো? এমনিতে ধর্ষণের কেস। এই ভেবে দরজা থেকে বেরিয়ে যাবে, ঠিক তখনই চাদর জড়ানো কেউ এসে তার সামনে দাঁড়ায়। সে নার্সকে একটা ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দেয়, তারপর তার বুকের উপর উঠে বসে। সেই ব্যক্তি একটা ছোট্ট চাকু বের করে নার্সের গলার উপর ধরল, তারপর নিজের মুখ থেকে চাদরটা সরিয়ে ফেলল। তাকে দেখে নার্সের চোখ জোড়া খুলে পড়ার উপক্রম হলো, যেন জেগে জেগে স্বপ্ন দেখছে। সে এমন অনুভূতি হচ্ছে। কাপা গলায় সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এ কি, তুমি তুমি না কোমায় ছিলে? হ্যাঁ, আমি পায়েল, ঠিক চিনতে পেরেছিস। আর আমি একদম সুস্থ আছি, কোমাতে যাইনি। কি বলছো এসব? তোমাকে তো রেপ করা হয়েছিল। চিনিস আমায়? আমায় রেপ করবে এমন কে আছে? কেউ কিচ্ছু করতে পারেনি আমায়। এখন তুই বল এখানে কেন এসেছিস? এটা তো আমার ডিউটি। কিন্তু তুমি এত রাতে কোথায় গিয়েছিল বলো? সেটা জেনে তোর কি কাজ? একটু আগে যা দেখেছিস সব ভুলে যা। কেউ যদি জানতে পারে আমি সুস্থ আছি, আমি ভুলেও জানতে পারে, শেষ করে ফেলবো তোকে। আর আমার বাবা মা তো এক্কেবারেই নয়। নার্স কোনো মতে প্ল্যান নিয়ে পালিয়ে গেল। এদিকে পায়েল আবারও গিয়ে বিছানায় শুয়ে পড়ল। তারপর উপরের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমার সাথে একদম ঠিক করলে না তুমি শীতল, এর শাস্তি তোমাকে দেবই আমি। আর পরম, তোমাকেও ছাড়বো না আমি। মেয়েকে এখানে রেখে দুজনে কি করে বাড়িতে আরামে ঘুমাচ্ছ? একটু পর সেই নার্স একজন ডাক্তার ডেকে নিয়ে
কোমার ভেতরে এসে ঢুকলো। পায়েল বাইরে থেকে তাদের কথা শুনতে পাচ্ছে। স্যার, আমি সত্যি বলছি, আমি নিজের চোখে ওকে হাঁটাচলা করতে দেখেছি। এমনিও ও আমার গলায় ছুরি ধরেছিল। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে সিস্টার? একজন কোমার পেশেন্ট কী করে হাঁটাচলা করতে পারে? তার থেকেও বড় কথা হলো, সে যদি হাঁটাচলা করতে পারে, একটা 10-12 বছরের মেয়ে আপনার গলায় ছুরি ধরলো, এটা সম্ভব? কি বলছেন আপনি? নিজে ভেবে দেখুন। আপনি আমার সাথে একবার ভেতরে আসুন, সবটা পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন। এই বলে নার্স ডাক্তার আইসিইউর ভেতরে ঢুকলো। ঢুকে দেখতে পেল পায়েল শটাং হয়ে বেডের উপর শুয়েছে, ঠিক যেন কোনো জীবন্ত লাশ। ক্ষীণ শ্বাস প্রশ্বাস ছাড়া কোনো হৃদস্পন্দন নেই তার শরীরে। ডাক্তার নার্সকে উদ্দেশ্য করে বলল, দেখুন, নিজের চোখে দেখুন। একটা অসুস্থ বাচ্চা মেয়েকে নিয়ে আজে বাজে কথা বলতে লজ্জা করে না আপনার? নার্স নিজেও অবাক হয়ে গেল। তবে সে ভালো করেই বুঝতে পেরেছে এসব পায়েলের চালাকি। ও কোমার নাটক করছে। এখন স্যারকে কিছু বোঝালে উনি বুঝবেন না, আর সেটাই স্বাভাবিক। তাই নার্স আর কথা বাড়ালো না, মাথা নিচু করে আইসিইউ থেকে বেরিয়ে গেল। পরদিন রাত্রিবেলায় শীতল যে লোকটাকে পায়েলকে রেপ করার জন্য ঠিক করেছিল, সে একটা ঘরের ভিতরে লুকিয়ে আছে। তাতে একটি প্লেটে তাতে 2টো রুটি আর কিছু ভাজি। বিছানার উপরে বসে লোকটা আপন মনে খেতে লাগলো। হঠাৎ দরজা নড়ার শব্দ শুনতে পায় সে। লোকটা কিছুটা চিন্তিত হয়ে পড়ে। দরজা খুলবে নাকি খুলবে না দ্বিধাদ্বন্দ্বের ভেতরে পড়ে গেল। বাইরে থেকে সে দরজার ওপাশে থাকা ব্যক্তিকে প্রশ্ন করে, কে এত রাতে কী চাই? দরজা খুলুন, কাজ আছে। আগে নিজের পরিচয় দিন। আমার সাথে কী কাজ শুনি? আপনার ম্যাডাম শীতল পাঠিয়েছে, দরজাটা খুলুন। শীতল ম্যাডাম পাঠিয়েছে? কই, আমায় তো কিছু বললেন না উনি। আমি আগে ফোন করব, তারপর দরজা খুলব। ফোন একটু পরে করতে পারবেন, আগে দরজা খুলুন। পুলিশ আসছে কিন্তু, আমায় দেখে ফেললে আপনার বিপদ। আগে ঢুকতে দিন, তারপর যাকে খুশি ফোন করুন। লোকটা মেয়েটার কথায় দরজা খুলে দিল। দরজা খুলে দেখতে পায় তার সামনে পায়েল দাঁড়িয়ে আছে। ওর হাতে একটা চাকু। এ কি তুমি? আমি কি ঠিক দেখেছি? একদম ঠিক দেখেছিস। দেখ, আমি দাঁড়িয়ে আছি তোর সামনে। তুমি না বললে পুলিশ আসছে? কোথায় পুলিশ? পুলিশ আসেনি, তবে তোর জম এসেছে। কি বলতে চাইছো তুমি? কেন এসেছো এখানে? কী চাও আমার কাছে? কেন এসেছি বুঝতে পারছিস না? তোকে মারতে এসেছি। পায়েলের কথা শুনে লোকটা দরজা বন্ধ করে দিতে যাবে, অমনি পায়েল বাইরে থেকে দরজাটা ঠেলে ধরে। ওর শক্তি দেখে রীতিমতো অবাক হয়ে গেল। একটা 10-12 বছরের মেয়ে এত জোর পেল কী করে গায়ে? পায়েল দরজায় একটা ধাক্কা দিতে লোকটা ছুঁড়ে গিয়ে মেঝের উপরে পড়ল। তারপর সে ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। হাতে চাকুটা নিয়ে লোকটার দিকে এগোতে থাকে। বল, আমায় রেপ করতে কেন চেয়েছিলি? তোর ম্যাডাম বলেছিল নিশ্চয়? হ্যাঁ, তোমার মাই বলেছিল। সে তো টাকা দিয়েছিল আমায়। আমি যা করেছি শুধু টাকার জন্য। আর কি বলেছে আমার কথা? ভালোই ভালো সব বল। তোকে এমনিতেও মারবো আমি। যত সহজে আমি নিজের প্রশ্নের উত্তর পাবো, তোর উত্তর তত সহজ হবে। এখন তুই ভেবে দেখ কী করবি। আমি বেশ কিছু জানি না। তোমার মা শুধু এটুকু বলেছে, সে তোমার ব্যাপারে নাকি সব কিছু জেনে গেছে। তোমার বেঁচে থাকা মানে তার আর তার পরিবারের ক্ষতি, তাই শেষ করে দিতে চেয়েছিল তোমায়। আমি এর থেকে বেশি কিছু জানি না। বিশ্বাস করো আমার কথা। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। তোকে ছেড়ে দেবো আমি? এমন কাউকে বাঁচিয়ে রাখতে পারি না যে শীতলকে সাহায্য করে। আমায় মেরে কী লাভ তোমার? আমি কথা দিচ্ছি আর তোমার মায়ের হয়ে কাজ করবো না। এরপর থেকে তুমি যা বলবে তাই করব, তোমার সব কথা শুনবো। আমার লোকের সাহায্যের দরকার পড়ে না মূর্খ। আমি একাই যথেষ্ট। আর তোর মতো মানুষকে মারার তো বা হাতের কাজ। এই বয়ে পায়ের লোকটাকে চুল ধরে টানতে টানতে খাটের উপরে ওঠালো। তারপর তার বুকের উপর উঠে বসে চাকুটা বের করে লোকটার বুকের উপর এলোপাথারি চালাতে থাকে। কিছুক্ষণের ভেতর পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। পায়েল নিজের কাজ শেষ করে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর সোজা হসপিটালে গেল। পরদিন সকালে পরম মোবাইলটা নিয়ে ছুটতে ছুটতে শীতলের কাছে আসলো। শীতল, আজকের নিউজ দেখেছো? এত সাংঘাতিক কাণ্ড ঘটেছে। না তো কী হয়েছে? পায়েল রেপিস্টকে কেউ মেরে একটা ঘরের ভিতর ফেলে রেখেছে। দেখো, প্রত্যেকটা নিউজ পোর্টালে সেম নিউজ। স্বামীর কথা শুনে শীতল যেন ভাবনার সাগরে ডুবে গেল। লোকটাকে কে খুন করলো তাহলে? তবে একদিক দিয়ে ভালোই হয়েছে। শীতলের অপকর্মের একমাত্র সাক্ষী সে ছিল, আর সে বেঁচে নেই। লোকটাকে পুলিশের হাতে ধরা পড়ে গেলে শীতল মুশকিলে পড়ে যেত। কি হলো শীতল? কি ভাবছো? ভাবছি কাজটা কে করলো। কে করেছে জানি না, তবে ওর মানুষের বেঁচে থাকা উচিত নয়। তবে আফসোস রয়ে গেল একটাই, আমাদের মেয়ের সাথেই কেন এমনটা করলো। এর পিছনে সত্যিকারও হাত ছিল কি না সেটা জানা হলো না। আর তুমি যে কি বলো, কার হাত থাকবে? আর বদমাইশ লোকেরা সব কাজ কি সুপারি নিয়ে নিয়ে করে? তাছাড়া আমাদের সাথে কারো তো তেমন শত্রুতা নেই যে কাজটা দিয়ে এমন একটা জঘন্য কাজ করাবে। তাও ঠিক,
তবে ওর পুলিশের হাতে ধরা পড়া উচিত ছিল। বড্ড তাড়াহুড়ো হয়ে গেল সবটা। যাক, যা হবার ভালোর জন্য হয়। এবার মেয়েটা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসুক, আর কিছু চাই না। আমিও চাই। আর শোনো, তুমি আজ একটু পায়েলের ঘরের দিকটাই যেও। বড্ড এলোমেলো হয়ে আছে সব কিছু, যেগুলো ঠিক করতে হবে। পরম মাথা নাড়িয়ে সম্মতি জানালো। দুপুরবেলা পায়েলের ঘরে গেল পরম। পায়েলের ঘরের ভেতরে একাই থাকতে বেশিরভাগ সময়। তাছাড়া অদ্ভুতভাবে কখনো চাইতো না ওর ঘরে কেউ ঢুকুক, এমনকি বাবাও না। এই ঘরের সমস্ত কাজ পায়েলই করতো। কাজের লোককেও ঢুকতে দিত না কখনো। পরম ঘরের ভেতরে ঢুকে ধীরে ধীরে সবটা পরিষ্কার করতে লাগলো। এক পর্যায়ে খাটের তোষক তুলতে অবাক হলো পরম। কতগুলো পেন্টিং তোষকের নিচে। পায়েলের মাঝের মধ্যে ছবি আঁকতো, এটা পরম জানতো, কিন্তু তাই বলে এত ছবি? পরম ছবিগুলো বাইরে বের করে আনলো। একটা পেন্টিং তুলে সেদিকে তাকাতেই ও সারা শরীর গুলিয়ে গেল। মনে হলো পেটের সমস্ত খাবার বমি হয়ে বেরিয়ে আসতে চাচ্ছে। চোখের সামনে এটা কি দেখছে? ওর আর পায়েলের অন্তরঙ্গ কতগুলো দৃশ্য, যেগুলি বেশ আপত্তিকর। পরম বিশ্বাস করতে পারছে না পায়েল এসব লুকিয়ে লুকিয়ে সব আঁকতো। একটা 10 বছরের বাচ্চা মেয়ে এসব সম্পর্কের ব্যাপারে ধারণা রাখে কি করে? তার থেকে বড় কথা, ও পরমের মেয়ে হয়ে বাবার প্রতি ছি। পায়েল আদৌ পরমের মেয়ে তো, নাকি অন্য কেউ? যদি ভুল করে তাও সত্যি হয়ে থাকে, একটা বাচ্চা মেয়ের মগজে এত অতিরঞ্জিত নোংরামি চিন্তা আসলো কি করে? পরম একের পর এক ড্রয়িংগুলি উল্টিয়ে দেখতে থাকে। সবগুলোতে ওর আর পায়েলের ছবি। সর্বশেষ ছবিটা দেখে পুরোপুরি স্তম্ভিত হয়ে পড়ল পরম। কিছুক্ষণের জন্য চুপ করে রইল। এটা তো দীপান্বিতার ছবি। দীপান্বিতার ছবি পায়েল কি করে আঁকতে পারে? ও কি কোনোভাবেই দীপান্বিতাকে চেনে? কিন্তু সেটা কিভাবে সম্ভব? দীপান্বিতার সাথে পরমের শেষ দেখা হয়েছে বহু বছর আগে, যখন মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করে দুজন। একদিন দুজন স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে আকাশ অঝরে ধারায় বৃষ্টি নামলো। ওরা নিরুপায় হয়ে একটি ফাঁকা বাড়িতে আশ্রয় নেয়। তারপর, দীপান্বিতা, আমার খুব ভয় করছে রে। বৃষ্টিটা কি আর নামবার সময় পেল না? আরে ধুর, ডরপোক কোথাকার। তুই না একটা ছেলে? আমি মেয়ে হয়ে এত ভয় পাই না যতটা তুই পাচ্ছিস। আমার বিদ্যুৎ চমকানিতে খুব ভয়। জানি না বিদ্যুৎ চমকালে কি হয়। দীপান্বিতা পরমের কথা শুনে হো হো করে হাসতে থাকে। একটু পরে মেঘের গর্জনে আকাশ গর্জে উঠল। চারিদিকে আলোর ঝলকানি ঝলমল করে। পরম এগিয়ে এসে দীপান্বিতাকে জড়িয়ে ধরে। দীপান্বিতা ওকে ছাড়ানোর চেষ্টা করলেও পরম শক্ত করে চেপে ধরে। দীপান্বিতার কেমন জানি পরমের এই স্পর্শ ভীষণ ভালো লাগছিল। এর আগে পরমের সাথে একসাথে ছুটতে বেরিয়েছে, গড়াগড়ি খেয়েছে মাটিতে, কিন্তু এমন অনুভূতি হয়নি কখনো। দীপান্বিতা মন থেকে চাইছে পরম ওকে এভাবেই জড়িয়ে ধরুক। একটু পরেই অনুভব করে পরম একটা হাত ওর স্কার্টের নিচ দিয়ে শরীরের কিনারা খুঁজে বেড়াচ্ছে। একটা অদ্ভুত শিহরণ ঝাঁকুনি দিয়ে উঠল দীপান্বিতার শরীরে। নিজের হাতটা পরমের শার্টের বোতামের ভেতরে দিয়ে গেল। পরম শার্টের একটা বোতাম ছিঁড়ে মাটিতে পড়ে গেল। অমনি ওর বুকটা বেরিয়ে আসলো। দীপান্বিতা আলতো করে ওর বুকের উপর একটা চুমু দেয়। পরম ফিসফিস করে দীপান্বিতার কানের কাছে নিজের মুখটা নিয়ে বলতে থাকে, আমার ভেতরে এসব কি হচ্ছে দীপান্বিতা? জানি না, আমারও কেমন জানি লাগছে। আমরা কি ঠিক করছি? আমি জানি না, কিচ্ছু জানি না। আমি কি করব তাহলে এখন? আমায় আদর কর, আজ আমায় মেরে ফেল, কষ্ট দে, আমায় যন্ত্রণা দে, তোর যা খুশি কর। পরম নিজের শার্টটা খুলে ফেলব। তারপর দীপান্বিতার খল বিচুলের উপর শুইয়ে দেয়। তারপর ওকে আবার বলতে লাগে, নে, যত পারিস চিৎকার কর, আজ তোর যন্ত্রণা আমার আনন্দ। গলা ফাটিয়ে চিৎকার কর, বৃষ্টি থেমে গেল বলে। এখন সুযোগ আর আসবে না কখনো। এরপর দুজন দুজনকে আপন করে নিল। বাইরে তখনও বৃষ্টি থেকে অবিরাম ধারায় অব্যাহত। দীপান্বিতার চিৎকার পুরো ঘরকে আন্দোলিত করে তুলছিল। ওরা ভালো করে জানে এই বৃষ্টি তোপে ঘরের গণ্ডি পেরিয়ে বাইরে যেতে পারবে না। এরপর আর দীপান্বিতার সাথে কোনোদিন দেখা হয়নি পরমের। পায়েলের কাছে দীপান্বিতার ছবি আসলো কোথা থেকে, এই চিন্তায় ভাবিয়ে তুলছে পরমকে। পরদিন সকালবেলা হসপিটাল থেকে ডাক্তারের কল আসলো পরমের কাছে। হ্যাঁ ডাক্তার সাহেব, বলুন। একটা গুড নিউজ আছে আপনার জন্য। কিসের গুড নিউজ? আপনার মেয়ে কোমা থেকে ফিরে এসেছে। নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। ডাক্তারের কথা শুনে পরম ছুটতে গেল কিচেনে। শীতল রান্না করছিল। পরম উচ্ছ্বাসের স্বরে শীতলকে বলতে লাগলো, শীতল, আমাদের মেয়ে সুস্থ হয়ে গেছে। ডাক্তার ফোন করেছিল একটু আগে। শীতল খবরটা শুনে পরমের সামনে খুশি হওয়ার ভান করে, কি বলো, এটা তো খুব ভালো নিউজ। তা তুমি যাচ্ছ কখন হসপিটালে? একটু পরেই যাব। ডাক্তার সাহেব বলল ওকে আমরা আজকেই বাড়িতে নিয়ে আসতে পারবো, চাইলে তুমিও যেতে পারবো। না না, আমি গিয়ে কী করব, তুমি বরং নিয়ে আসো। পরম কিচেন থেকে বেরিয়ে নিজের রুমের দিকে চলে যায়।
পরমের চোখের আড়াল হতে শীতলের চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। ও কখনো চায় না পায়েল এই বাড়িতে ফিরে আসুক, কারণ ওর উপস্থিতি শীতল আর পরম কারোই জন্য মঙ্গলজনক নয়। কিন্তু এখন যেটা ঘটতে চলছে চাইলে পাল্টাতে পারবে না শীতল, তাই সে নিরুপায় হয়ে সবটা পরিস্থিতির হাতে ছেড়ে দিল। পায়েলকে বাড়িতে এনে ওর রুমে শিফট করে দেওয়া হলো। শীতল পায়ের জন্য গরম স্যুপ বানিয়ে দিয়ে আসলো, তারপর চামচ দিয়ে ওকে খাইয়ে দিতে আসলো। পায়েল চালাকি করে স্যুপের বোতলটা মায়ের হাতের উপর ফেলে দেয়। অমনি শীতল চিৎকার করে উঠল, তারপর দূরে সরে যায়। স্যুপটা খুব গরম ছিল, তাই না মা? এটা কি করলে তুমি? একটু সাবধান থাকা উচিত ছিল তোমার। সরি মা, আমি একদম বুঝতে পারিনি। শোনো না, আমার ডয়ারে একটা মলম আছে, আসো তোমায় লাগিয়ে দেই। শীতল পায়েলের ডয়ার থেকে মলমটা নিয়ে আসলো, তারপর এসে মেয়ের পাশে বসলো। পায়েল পরম যত্নে মায়ের হাতে মলম লাগিয়ে দিতে শুরু করলো। পায়েল শীতলকে প্রশ্ন করে, মা, এতদিন তুমি অনেক মিস করেছো আমায়, তাই না? খুব মিস করেছি। শুধু আমি, বাবাও ভীষণ মিস করেছি তোমায়। ভালোই হয়েছে তুমি আবার ফিরে এসেছো আমাদের মাঝে। হাতে মলম লাগা শেষ হতে শীতল স্যুপটা বোলটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তখন রাত প্রায় 10টা। হাতের কাজগুলো শেষ করে শীতল নিজের ঘরের দিকে যাবে, হঠাৎ মৃদু মিউজিকের শব্দ ভেসে আসে কানে। শব্দটা পায়েলের ঘর থেকে আসছিল। জানলা দিয়ে উঁকি মারতে দেখতে পায় ঘরের ভিতরে ডিম লাইট জ্বলছে আর পায়েল মিররের সামনে দাঁড়িয়ে গানের সাথে সাথে পা মেলাচ্ছে। যে মেয়েটা আজকে কোমা থেকে ফিরে আসলো, তার এরপর মানসিক কন্ডিশন থাকে কি করে ভেবে অবাক হলো শীতল। পায়েল এরপর যে কাণ্ড করে বসে, শীতল আরও বেশি অবাক হয়ে যায়। পায়েল ওর রাতের ড্রেসটা সম্পূর্ণ খুলে ফেলে, অন্তবাসগুলো ছাড়া আর কিছুই নেই ওর শরীরে। হঠাৎ শীতলের চোখ যায় পায়েলের পেটের দিকটায়। এরপর সে যেন দৃশ্যের মুখোমুখি হয়, রীতিমতো থতমত খেয়ে যায়। পায়েলের পেটের নিচে দাগটায় সিজারের অপারেশনের দাগ। মহিলারা যখন অপারেশন করে বাচ্চাদের ডেলিভারি করা হয়, তারপর একরকম দাগের সৃষ্টি হয়, যা আমৃত্যু অবধি থেকে যায়। এই দাগটা শীতলের কাছে তাই ভালোই করে পরিচিত ডাক্তার কাছে। কিন্তু প্রশ্ন হলো, পায়েলের মতো একটা বাচ্চার শরীরে সিজারের অপারেশনের দাগ এলো কোথা থেকে? শীতল কথাটা ভেবে জানলার বাইরের দিকে পা বাড়াবে, ঠিক তখনই পায়েল ওকে উদ্দেশ্য করে বলে, কোথায় যাচ্ছ মা? ভেতরে এসো না। পায়েলের ডাক শুনে শীতল চমকে উঠল। তারপর পায়েল বুঝতে পেরেছে গিয়েছে মা ওকে অনেক আগে থেকে লুকিয়ে দেখছে। শীতল ঘুরে পায়েলের ঘরের দিকে ঢুকে গেল, তারপর ভেতরে ঢুকে পড়ে। এদিকে পরম ওর রুমে বসে নেট ঘাঁটছে। সোশ্যাল মিডিয়াতে একের পর এক চেক করেই যাচ্ছে, যদি কোথাও দীপান্বিতাকে পাওয়া যায়। দীপান্বিতাকে আদৌ বেঁচে আছে? প্রশ্নের উদয় পরমের মনে। যদি বেঁচে থাকে এতগুলো বছর একটিবারের জন্য হলেও কেন যোগাযোগ করলো না পরমের সাথে? আর যদি দীপান্বিতাই বেঁচে থাকে, ওকে আজও অভিমান করে আছে পরমের ওপর। কিন্তু সেদিন না ঘটেছিল, তাতে তো পরমের একার ভূমিকা ছিল না, দীপান্বিতাও চেয়েছিল বলে ঘটেছিল। ও তো তখন বাধা দেয়নি পরমকে, তাহলে এখন কেন পরমের থেকে দূরে সরে আছে? এই সকল প্রশ্নের উত্তর পরম পেতে পারে যদি ভাগ্যে ফেরে দীপান্বিতার সাথে ওর কোনো দিন দেখা হয়। পরম ঠিক করলো দীপান্বিতাদের পুরনো বাড়িতে গিয়ে খোঁজ করবে। যদি সেখানে ওর সন্ধান মেলে, অথবা সেখানকার লোকেরা ওর বিষয়ে কিছু জেনে থাকে, এটা ভেবে পরম দীপান্বিতার পুরনো বাড়ি যাওয়ার বন্দোবস্ত করতে থাকে। এদিকে পায়েল আর শীতল মুখোমুখি দাঁড়িয়ে আছে। পায়েল শীতলকে প্রশ্ন করছে, লুকিয়ে লুকিয়ে কী দেখছিলে মা? কই কিছু না তো, আমি লুকিয়ে লুকিয়ে কিছুই দেখিনি। কিন্তু আমি যে তোমার জানলার পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তুমি এভাবে নিজের মাকে জেরা করতে পারো না। বলছি না কিছুই দেখিনি। শীতল গিয়ে ওর মায়ের হাতটা শক্ত করে চেপে ধরলো, তারপর বলতে লাগলো, যদি না দেখে থাকো বেশ ভালো করেছো, আর যদি দেখেই থাকো ভুলে যাও, সবটা ভুলে যাও। আমার তোমাকে ভয় পেয়ে চলতে হবে নাকি এখন থেকে? সেটাই বলতে চাইছো তুমি? হবে বই কি, কারণ আমি চাইলে এই মুহূর্তে তোমায় লকআপে পুড়ে দিতে পারি। মানে কি যাতা বলছো এগুলো? পায়েল, তুমি একটা বাচ্চাদের মতো থাকো, একদম ওভার স্মার্ট সাজার চেষ্টা করো না। আমাকে মেরে ফেলানোর প্ল্যানটা তোমার ছিল, তাই না? আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে। যদি একবার নিজের মুখ খুলি কি হবে বুঝতে পারছো? পায়েলের কথা শুনে আকাশ থেকে পড়ল শীতল। ও সবটা জানে কি করে? পায়েলকে কে বলল যে ওর মারার প্ল্যানটা শীতলের ছিল? কি বাজে কথা বলছো? আমি তোমার মা হই পায়েল। কোনো মা পারে না নিজের পেটের মেয়েকে সাথে এত বড় অন্যায় করতে। কিন্তু সেই লোক তো নিজে সবটা স্বীকার করে গেছে। কোন লোক? তোমার ভাড়া করা সেই লোক, যে তোমাকে ম্যাডাম বলে ডাকতো, আর যাকে আমি নিজের হাতে শেষ করে দিয়েছি এই দু হাতে। পায়েলের কথা শুনে স্তম্ভিত হয়ে পড়ল শীতল। এগুলো কি বলছে? সেই লোককে ও খুন করেছে? কিন্তু ও তো কোমায় ছিল। তাহলে তাহলে কি করে সম্ভব? পায়েল শীতলকে
কিছু বলতে যাবে ঠিক তখনই পরম এসে দরজার সামনে উপস্থিত। দরজার বাইরে দাঁড়িয়ে ও শীতলকে বলতে লাগলো, একটু ঘরে আসো তো শীতল, কথা আছে তোমার সঙ্গে। হ্যাঁ আসছি, তুমি যাও, এক্ষুনি আসো, জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে। শীতল রুম থেকে বেরিয়ে যায়। তারপর পরমের সাথে নিজেদের ঘরে গেল। এবার বলো, কী এমন কথা যেটা বলার জন্য এভাবে ডাকলে? শীতল, আমি কাল একটু বের হবো, একটা জায়গায় যেতে পারি। কোন জায়গায়? নিশ্চয়ই কোনো জরুরি কাজ আছে। হ্যাঁ জরুরিতে বটে, আমার ফিরতে দেরি হয়। একদম টেনশন করবে না, এমনকি কাল নাও ফিরতে পারি। বুঝেছি, কিন্তু কাজটা কি সেটা তো বললে না। একজন পূর্ব পরিচিতর খোঁজে যাব, যাকে এই মুহূর্তে সব থেকে বেশি দরকার আমার। যদি কিছু মনে না করে একটা প্রশ্ন করি, সে ছেলে নাকি মেয়ে? সে একজন মেয়ে। আমি তোমার কাছে কখনো কিছু লুকাইনি, আজও লুকাবো না। ঠিক এই কারণেই এতটা ভালোবাসি তোমায়। আমি জানি তুমি কখনো এমন কিছু করতে পারো না যাতে আমি কষ্ট পাবো। তবে শুধু এটুকু নয়, আরও অনেক কথা আছে যেগুলো তোমাকে আমার অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু কখনো সৎসাহস করে উঠতে পারিনি। আচ্ছা সে হবে, চলো এখন শুয়ে পড়ি, কাল আবার সকাল সকাল জাগতে হবে। পরম আর শীতল গিয়ে বিছানায় শুয়ে পড়ল। পরম নিজের পা শীতলের পায়ের উপর রেখে আলতো করে ঘষতে লাগলো। তারপর পেছন থেকে শীতলকে জড়িয়ে ধরল। আহা, কি হচ্ছে এসব? কতদিন কাছে এসো নেই আমার মনে পড়ে? বেশ মনে পড়ে। তাহলে প্রশ্ন কিসের? চুপচাপ আদর করতে দাও। শুধু তুমি আদর করবে আর আমি? পরম শীতলের হাতটা ধরে নিজের মুখমণ্ডলের উপর রাখলো। তারপর হাতটা বুকের উপর দিয়ে না যায়, তারপর নাভির উপর। শীতল নাভির উপর আঙ্গুল ঘুরিয়ে পরমকে সুড়সুড়ি দিতে থাকে। পরম শীতলের হাতটা শক্ত করে ধরে নাভির আরও খানিকটা নিচে নিয়ে যায়, তারপর আরও নিচে। শিহরণ ও চোখ দুটো বুঝে আসলো। পরমের মুখটা শীতলের কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, তোমার হাতটা এত নরম কেন গো? তুলো লজ্জা পাবে এই হাতের কাছে, একটু বেশি হয়ে গেল না? দাঁড়াও, তোমার হচ্ছে। এই বলে শীতল হাত দিয়ে একটু জোরে দুষ্টুমি করে পরমের সাথে। পরম আহ শব্দ করে উঠল। কি করছো, কি লাগছে তো? দুই দম্পতির এমন খুনসুটিতে নিজেদের ভেতরে খুনসুটিতে মেতে উঠল। হঠাৎ ওদের দরজার সামনে কারো ছায়া পড়ল। পরম তার পরনের ট্রাউজারটা টেনে তুলে লাফ দিয়ে উঠে বসলো। শীতল নিজেকে ঠিক করে উঠে বসবে, ওরা দুজনে দেখতে পায় পায়েল দাঁড়িয়ে আছে দরজার সামনে। বাবা মা, আমি আজ তোমাদের সাথে ঘুমাবো। ঠিক আছে, চলে আসো। শীতল পায়েলকে ওর পাশে অর্থাৎ বিছানার কর্নারে শোবার জন্য একটা বালিশ পেতে দিল। পায়েল বালিশটা সরিয়ে বলে ওঠে, না, আমি বাবার কাছে শোবো, তোমাদের দুজনের মাঝখানে শোবো। ওরা দুজনকে পায়েলকে শোয়ানোর জন্য জায়গা করে দিল। তারপর পায়েল গিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ল। বড় হবার পর এর আগে বহুবার পায়েলের সাথে বেড শেয়ার করেছে পরম, কিন্তু আজ কেন জানি এক প্রকার অদ্ভুত অনুভূতি হচ্ছে ওর মনের ভেতর। একজন বাবা নিজের মেয়েকে পাশে নিয়ে ঘুমানোর যে স্নিগ্ধতা, আজ সেটা খুঁজে পাচ্ছে না পরম, উল্টো অস্বস্তি হচ্ছে ওর। সেদিন পায়েলের ড্রয়িংগুলো দেখার পর পরম পায়েলকে নিজের মেয়ে ভাবতে বড্ড লজ্জাবোধ হচ্ছে। যাই হোক, চরম অনিশ্চিতভাবে হলো কোনোভাবে রাতটা কাটিয়ে দিল পরম। পরের দিন সকালবেলা পরম দীপান্বিতার পুরনো বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু দুর্ভাগ্য, সেখানে গিয়ে দীপান্বিতার কোনো খোঁজ মেলে না। সারাটা জার্নি বৃথাই গেল। দীপান্বিতা এই বাড়িতে থাকবে না এটা জানতো পরম, কিন্তু ওর আশা ছিল অন্তত কেউ ওর এটুকু সন্ধান দিতে পারবে, কিন্তু সেটুকুও ভাগ্যে মিলল না পরমের। নিরুপায় হয়ে বাড়িতে ফিরে আসে। তখন রাত প্রায় 10টা। প্রতিমধ্যে গাড়ি খারাপ হয়ে যাওয়াতে বাড়ি ফেরাতে বেশ দেরি হয়ে গেল পরমের। দরজা খুলে ভিতরে ঢুকতে দেখতে পায় ওর ঘরের লাইট অফ। তার মানে শীতল এতক্ষণ ঘুমিয়ে পড়েছে, কিন্তু পায়েলের ঘরে আলো জ্বলছিল তখন। পরম কিছু একটা ভেবে পায়েলের ঘরের দিকে গেল। পায়েলের ঘরে জানলা খোলাই থাকে সবসময়। জানলা দিয়ে ভেতরে তাকাতে দেখতে পায় পায়েল দুটো ছবি হাতে নিয়ে বসে আছে। একটা ওর নিজের ছবি, অন্যটা দীপান্বিতা। পায়েল নিজের ছবি থেকে অর্ধেকটা কাঁচি দিয়ে কেটে বাকি অর্ধেকটা দীপান্বিতার ছবি থেকে কেটে নেয়। তারপর দুটো জোড়া একসাথে লাগিয়ে দিল। পরম বুঝতে পারে না পায়েল দীপান্বিতার ছবির সাথে নিজের ছবি জুড়ে দিল কেন। পরম লক্ষ্য করছে পায়েলের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। চোখের জল মুছতে মুছতে পায়েল বলতে লাগলো, আর কতদিন পায়েল হয়ে থাকবি দীপান্বিতা? সৃষ্টিকর্তা আর কত পরীক্ষা নেবে তোর? এই কথা শোনা মাত্র পরম ওর শরীরে যেন বিদ্যুতের ঝটকা অনুভব করলো। এটা কি শুনলাম আমি? যাকে সারা পৃথিবী খুঁজে বেড়াচ্ছি সে আমার ঘরে, পায়েলেই দীপান্বিতা, কিন্তু কি করে সম্ভব সেটা? পরম আড়ালে দাঁড়িয়ে পায়েলের কথা শুনতে লাগলো। পায়েল একটা লকেট সামনে রেখে আপন মনে প্রলাপ করেই যাচ্ছে। এই সেই লকেট যেটা আজ থেকে বহু বছর আগে স্কুলের একটা অ্যানুয়াল ফাংশনে তুমি আমায় দিয়েছিলে। লকেট দেখে পরম আর বুঝতে বাকি রইল না, এ তো সেই লকেট যেটা আজ থেকে বহু বছর আগে দুজন মাধ্যমিক পড়াশুনো করতো তখন পরম দীপান্বিতাকে দিয়েছিল।
লকেটের ভেতরে দীপান্বিতা আর পরমের ছোটোবেলার ছবি এখনও জ্বলজ্বল করে। এই দৃশ্য রীতিমতো টনক নড়িয়ে দিল পরমের। তার মানে পায়েল যা বলছে সব সত্যি? ও যদি দীপান্বিতা নাই হয়ে থাকে তাহলে ওই লকেট ওর কাছে এলো কী করে? আর সব থেকে বড় কথা, যে অ্যানুয়াল ফাংশনে দিন দিয়েছিল সেটা পায়েলের জানা। এই পর্যায়ে হঠাৎ পায়েলের পেছনে কারো উপস্থিতি টের পেয়ে যায়। ও পেছন দিকে ঘুরে তাকাতে পরমর জানলার এপাশে এসে দাঁড়ালো। কে কে ওখানে? কে? কী হলো? আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? কে লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছো? পরম নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছে। না, এখন যে করে হোক পায়েল অর্থাৎ দীপান্বিতার সামনে নিজেকে ধরা দেওয়া যাবে না। পরম এখনও অনেক কিছু জানা বাকি। আগে সে নিজের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাক, তারপর দীপান্বিতার মুখোমুখি হবে। এই ভেবে পরম চুপি চুপি ওর রুমের দিকে পা বাড়ালো। ঠিক তখন একটা অপ্রত্যাশিত বাধায় চমকে উঠল। দেখতে পায় সামনে পায়েল দাঁড়িয়েছে। তুমি এখানে কি করছো বাবা? পায়েল পরমকে প্রশ্ন করলো। তুমি আমাকে একদম বাবা বলে ডাকবে না। কেন বাবা বলে ডাকবো না? কী হয়েছে তোমার? আর এত রাতে তুমি এখানে কেন? কিচেনে গিয়েছিলাম জল খাওয়ার জন্য, কিন্তু খবরদার তুমি আমাকে আর কখনো বাবা বলে ডাকবে না। তাহলে কি বলে ডাকবো? তোমার আমাকে কোনো কিছু বলে ডাকার দরকার নেই। বাবা, তোমার কি হয়েছে? এমন করছো কেন? আমি তোমার মেয়ে, দেখো আমি পায়েল। তাহলে তোমায় কেন বাবা বলে ডাকবো না? বলছি না তুমি আমাকে আর কখনো ওই নামে রাখবে না। আর যদি নেক্সট টাইম তোমার মুখে ওই নাম শুনি, আমার থেকে কেউ খারাপ হবে না। এই বলে পরম ছুটতে ছুটতে ওয়াশরুমের দিকে গেল। বেসিনের সামনে গিয়ে নিজের মুখটা এগিয়ে দিতে পেটের সমস্ত খাবার মুখ থেকে গড়গড় করে বেরিয়ে আসতে লাগলো। পরমের এমন অনুভূতি হচ্ছে যেন নাড়ি ভুড়ি সবটাই বেরিয়ে আসবে। বেসিনের পানিটা ট্যাপটা অন করে নিজের মাথাটা রাখলো পরম। ভেজা মাথা আর মুখমণ্ডল নিয়ে কিছুক্ষণ পরে নিজের রুমে চলে আসলো। তারপর বিছানার উপর চোখ বুঝে রইল। ওর মাথায় জল চুল বেয়ে বিছানার চাদরের উপর পড়ছে। বাকিটা শার্টের বোতামের ভিতর দিয়ে ঢুকে শরীরে বিস্তীর্ণ রেখা সৃষ্টি করছে। একটু পরম অনুভব করে কেউ ওর মাথায় হাত রাখলো। তারপর একটা টাওয়াল দিয়ে ভেজা মাথাটা মুছতে শুরু করে দিল। শীতল আজ বাড়িতে নেই, একটা বান্ধবীর বাড়িতে গিয়েছে। তাহলে কি পায়েল এলো ঘরে? পরমের চোখ দুটো খুলতে দেখতে পায় ওর ধারণা সঠিক। না, এবার আর পায়েলকে বাধা দিল না পরম। এটা কি হচ্ছে অবস্থা করেছো? ঠান্ডা লেগে যাবে তো। আমার ঠান্ডা লাগুক বা না লাগুক তাতে তোমার কি? হ্যাঁ, আমার অনেক কিছু, কারণ আমি তোমার। এটা বলতে পায়েলের মুখ চেপে ধরল পরম। কি হও তুমি? আমার মেয়ে, তাই তো? সেটাই বলতে চাইছিলে? তুমি জানো একজন বাবা মেয়ের সম্পর্ক কতটা পবিত্র হয়, কতটা শুদ্ধতা থাকে সেই সম্পর্কের ভেতর। কিন্তু আমি তো কিছুই বলিনি। তুমি আমাকে আর কখনো বাবা বলে ডাকবে না। তাহলে কি শুধু পরম বলে ডাকবো, নাকি গুড্ডু? গুড্ডু নামটা শুনে আরেক পোস্ত চমকে উঠল পরম। এ তো সেই নাম যে নামে ছোট্টবেলায় সবাই ডাকতো। পরম ওর বাবা মা আদর করে গুড্ডু বলে ডাকতো, আর মাঝে মাঝে দীপান্বিতা ওর স্কুলে বন্ধু বান্ধবীরা একই নামে ডাকতো। সময়ের কালস্রোতে সে নামটা ভুলেই গেছে পরম। আজ এত বছর পরে আবারও সেই নামে নিজের কানে ভাসলো। কেন করলে এটা আমার সাথে? কেন বললে না আগে তুমি আমার দীপান্বিতা? আমার মেয়ে হওয়ার নাটক করলে কেন? আর আমার মেয়ে পায়েল কোথায়? তাকে কি করেছো তুমি? একসঙ্গে এত প্রশ্ন, আমি কোনটা ছেড়ে কোনটার উত্তর দেই বলো তো? তোমাকে আমার সকল প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ আমি জানি তুমি দীপান্বিতা। পায়েল কিছু বলতে যাবে, পরম ঠিক তখনই রুমের ভিতর শীতল এসে ঢুকে যায়। এর আগমনে দুজনের কথা ছেদ পড়ল। এ কি, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে? সকালে না ফেরার কথা ছিল। ভাবলাম রাতটা বাইরে কাটাবো না, তাই চলে আসা। তাছাড়া ওদের বিয়ে গোধূলি লগ্নে হয়েছে, চাইলে আরও আগে ফিরতে পারতাম। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি শুয়ে পড়লাম। শীতল ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে চলে গেল। পায়েল আগেই ওর রুমে চলে গিয়েছিল। সবাই ঘুমিয়ে পড়েছে। রাত প্রায় 1টা। হঠাৎ পায়েল ফোনটা একটা মেসেজের শব্দে বেজে উঠল। ঘুম ঘুম চোখে পায়েল মোবাইলের স্ক্রিনের দিকে তাকায়। আমি বাড়ির পেছনে আছি, এক্ষুনি দেখা করো। পায়েল গায়ে একটা চাদর জড়িয়ে বেরিয়ে যায়। সিঁড়ি বেয়ে চুপি চুপি নিচের ফ্লোরে, তারপর মেইন দরজা খুলে বাড়ির পেছনের বাগানের দিকে হাঁটতে লাগলো। পায়েলের হাতে একটা টর্চ জেলে কাউকে খুঁজছে। হঠাৎ ওর টর্চটা একজন মহিলার উপর গিয়ে পড়ল। পায়েল দ্রুত তার সামনে গিয়ে উপস্থিত হলো। কি হলো তোমার? এত রাতে কেন ডাকলে? পায়েল বিরক্তিকর কণ্ঠে সেই মহিলাকে উদ্দেশ্য করে বলল, কেন ডেকেছি বুঝতে পারছো না? তুমি আমায় ইগনোর কেন করছো? আমার কল রিসিভ করছো না কেন? আগে তার উত্তর দাও। আমার ইচ্ছে হয়নি তোমার সাথে কোনো রকম যোগাযোগ রাখতে, বুঝতে পারছো? আবার ভুলে যাও না তোমায় আমি এই বাড়িতে কেন পাঠিয়েছিলাম।
সব মনে আছে আমার, কিচ্ছু ভুলিনি। তুমি আমায় এই বাড়িতে পরমের মেয়ে সেজে থাকতে পাঠিয়েছিলে, যাতে ও কোনোদিন মেয়ের অভাব বুঝতে না পারে। আর হ্যাঁ, সেই তুমি এখন এসব কি করছো? আচ্ছা, ওরা আবার কিছু বুঝে যায়নি তো যে তুমি আসল পায়েল নও? কোনো দীপান্বিতা, ওরা আমার আসল পরিচয় জেনে গেলেও তোমার খুব অসুবিধা হচ্ছে, তাই না? চুপ, এই নামটা একদম উচ্চারণ করবে না। আগেও বলেছি তোমায়। কিন্তু পরম যে আমি এতদিনে বিশ্বাস করিয়ে ফেলেছি আমি দীপান্বিতা, তোমার দেওয়া সেই লকেট দিয়ে, যেটা নাকি তোমায় পরম ছোট্টবেলায় দিয়েছিল। এই বলে পায়েল ওই ভদ্রমহিলা অর্থাৎ দীপান্বিতার দিকে চেয়ে কটাক্ষের হাসি হাসলো। কি বলছো তুমি? এগুলো তামাশা? তুমি পরমকে এটা বিশ্বাস করিয়েছো যে তুমি দীপান্বিতা? পাগল হয়ে গেছো? পায়েলের আসল নাম তমসা। দীপান্বিতা ওকে এই নাম ধরে সম্বোধন করে। হ্যাঁ, আমি পাগল হয়েছি, পরমের প্রেমে পাগল হয়ে গেছি। আমি ওকে সারা জীবনের জন্য পেতে চাই। লজ্জা করছে না এগুলো বলতে? আমি তোমাকে পরমের মেয়ে সেজে থাকতে পাঠিয়েছিলাম, যাতে ও কোনোদিন নিজের মেয়ের অভাব বুঝতে না পারে। যাকে একদিনের জন্য হলো বাবা ডেকেছো, তাকে নিয়ে এসব চিন্তাভাবনা মাথায় আসে কী করে? কেন নাক গলাচ্ছ আমার জীবনে? চলে যাও বলছি, আর কক্ষনো এসো না। আমি তোমাকে এখানে পাঠিয়ে ভুল করেছি। ইচ্ছে করছে দেওয়ালের সাথে নিজের মাথা ঠুকেই মরে যাই। পরমের ভালো করতে গিয়ে আমিও সর্বনাশ ডেকে দিচ্ছি। না, এটা আর বেশি দিন চলতে দেওয়া যাবে না। তোমাকে এই নোংরামো খেলা বন্ধ করতে হবে। আর যদি না করি কি করবে তাহলে তুমি? পরমকে সবটা বলে দেবো, তাই? হ্যাঁ, তাই করবো। বোকা দীপান্বিতা, তুমি আমায় ফাঁসাতে চেয়েছো। এটা করলে তুমি নিজেই ফেঁসে যাবে। একটিবার ভেবেছো? একবার দেখো, যদি আমি সবাইকে এটা বলে দেই পরমের মেয়ের মৃত্যুর কারণ আর কেউ নও, একমাত্র তুমি, তখন কি হবে? পরম ক্ষমা করবে তোমায়? হ্যাঁ, ওর মেয়ের মৃত্যু আমার কারণে হয়েছিল, আর সেই কারণেই আমি তোমাকে পাঠিয়েছিলাম ওর জীবনে। এটা নয় যে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। আমি কিন্তু পরমকে এখনও কিছু বলিনি। ও অবশ্য নিজের মেয়ের কথা জিজ্ঞাসা করেছিল আমায়। প্লিজ, পরমের জীবন থেকে সরে দাঁড়াও। এসব মানায় না তোমায়। এটা কাউকে ভালোবাসার বয়স নয়। তুমি নিহাত একটা বাচ্চা মেয়ে। আমি কি করব না করব সেটা আমার সিদ্ধান্ত। তোমার কোনো পরামর্শ শুনতে বাধ্য নেই। ভালোই ভালো চলে যাও এখান থেকে, নয়তো একদম ভালো হবে না। আমি পরমের ভালোবাসার জন্য সব কিছু করতে পারি। দরকার পড়ে আমি নিজেই আইন কাঠগড়ায় দাঁড়াবো। সবাইকে জানিয়ে দিব পায়েলের মৃত্যু আমার হাতে হয়েছে। তারপর আমার যা হবার হবে। কিন্তু তোমায় আমি কোনো ক্ষতি করতে দেব না পরমের। তুমি যা খুশি করো। পরম শুধু আমায়, আমি ওকে ভালোবাসি। ওর সন্তানের মা হতে চাই। ছি, তামাশা! তোমার মুখে দেখেছি কিছুই আটকা নেই। এতটা নোংরামো তোমার মনের ভিতর? হ্যাঁ, পরমের জন্য আমি সব করতে পারি। দরকার পড়লে তোমাকেও ছাড়তে না আমি। এই বলে তামসা দীপান্বিতার সামনে থেকে চলে গেল। দীপান্বিতা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে সরে পড়ে। পরদিন সকালবেলা দীপান্বিতা ওর ঘরে বসে গভীর চিন্তায় মগ্ন। গতকাল রাতে তামসার কথাগুলো এখনও বাজছে ওর কানে। আজ থেকে ঠিক 1 বছর আগে দীপান্বিতার গাড়ির সাথে একটা বাচ্চা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়। মেয়েটাকে হাসপাতালে নেওয়ার আগে তার মৃত্যু হয়। তার স্কুল কার্ড আর ব্যাগের ভেতরে কিছু ডকুমেন্টস দেখে দীপান্বিতার বুঝতে বাকি রইল না পায়েল আর কেউ না, ওর ছোটোবেলার ভালোবাসা অর্থাৎ গুড্ডু, অর্থাৎ পরমের মেয়ে। পরমের মেয়ের মৃত্যুর দিক বিদিক শূন্য করে তোলে দীপান্বিতাকে। কী করবে বুঝতে পারছিল না কিছুতেই। এর 2 দিন পরে অবিশ্বাস্য দীপান্বিতা একটি মেয়ের সন্ধান পায়, যাকে কিনা হুবহু পায়েলের মতো, আর দুজনের বয়সটা কাছাকাছি। 10 থেকে 12 বছরের। অন্ধকারের ভেতরে যেন আশার আলো দেখতে পেল দীপান্বিতা। এর আগেও গল্পে পড়েছে পৃথিবীতে এরকম মানুষ নাকি অনেক হয়। দীপান্বিতা বুঝতে পারে সব গল্প মিথ্যে হয় না, কিছু গল্প সত্যি ধরা দেয়। ব্যাস, তামসাকে মিথ্যে অ্যাক্সিডেন্টের রোগী বানিয়ে একটা হসপিটালে ভর্তি করে দেয় দীপান্বিতা। ডাক্তারকে আগে শিখিয়ে দেওয়া হয় যেন তারা পরমকে এটা জানায় যে মাথার আঘাতের কারণে তার মেয়ের স্মৃতি মুছে গেছে। ডাক্তার দীপান্বিতার কথা মতো কাজ করে। পরম আর শীতল নিজেদের মেয়েকে ফিরে পায়। স্মৃতি হারানোর কারণে তামসাকে ওরা আবারও সব কিছু নতুন করে শেখায়, ওকে ওর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। কিন্তু পরম আর কোনোদিন জানতেই পারলো না ওর সাথে কত বড় একটা গেম খেলা হয়েছে। যদিও এই গেমটা পরমের একসময় ভালো লাগা ভালোবাসা মানুষের কাজ, আর এই গেমটা খেলা হয়েছে শুধুমাত্র পরমের ভালোবাসার জন্য। দীপান্বিতা কখনো চায়নি পরম ওর কারণে কষ্ট পাক, কিন্তু তামাশার গতরাতে আচরণের দুশ্চিন্তার চাগরে ফেলে দিয়েছে দীপান্বিতাকে। মাত্র 10 বছরের একটা মেয়ে একটা অ্যাগ্রেসিভ কী করে, আর ওর শারীরিক সম্পর্ক বা বাচ্চা, এসব বিষয়ে এতটা জ্ঞান রাখে কি করে?
দীপান্বিতা যে করে হোক তামসার অতীত খুঁজে বের করতে হবে, এরপর ওর সকল রহস্য জানতে হবে, নয়তো ওকে কোনোভাবে আটকানো যাবে না। দীপান্বিতা তামসাকে যাদের কাছে পেয়েছিল তাদের থেকে ঠিকানা জোগাড় করে নেয়। এরপর যেই জায়গায় যায় বসার লোকজন তামসার কথা শুনে বেশ অবাক হলেন। তারা সবাই মিলে দীপান্বিতাকে বলতে থাকেন, কি বললেন, তামসা এখনও আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে নয় ঠিক, তবে আমি জানি ও কোথায় আছে। কোথায় আছে এখন তামসা? ধরুন আমার এক বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়িতে? আর কে কে আছে ওই বাড়িতে? আচ্ছা, আপনি তামসার ব্যাপারে আমি জানতে এসেছি আপনাদের কাছে, আপনারা তার উত্তর না দিয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন কেন? ম্যাডাম, আগে বলুন ওই বাড়িতে কে কে আছে? আমার বন্ধু আর ওর স্ত্রী। সর্বনাশ, এটা কি করেছেন আপনি? আপনি ওকে কোনো পুরুষ লোকের কাছে কেন রেখেছেন? দীপান্বিতা বেশ অবাক হয়ে ভদ্রলোকের কথা শুনে। কেন, তাতে কি সমস্যা? অবশ্যই সমস্যা যে হয়নি এমনটা লক্ষ্য নেই। আমি নিজেও লক্ষ্য করেছি ও বেপরোয়া হয়ে উঠছে দিন দিন। আপনি জানেন না ম্যাডাম, ও পুরুষদের কতটা ঘৃণা করে আর পুরুষদের উপর কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি পারছি না ঠিক আপনাদের কথা। একটা 10-12 বছরের মেয়ে এতটা অ্যাগ্রেসিভ কী করে হতে পারে? বলুন আমাকে ওর আসল পরিচয় কী? দাঁড়ান, আপনি নিজের চোখে দেখে নিন, নয়তো বিশ্বাস হবে না আমাদের কথা। এক ভদ্রলোক একটা বার্থ সার্টিফিকেট এনে দীপান্বিতা হাতে দিলেন। পেপারটার দিকে তাকিয়ে দীপান্বিতা যেন হতভম্ব হয়ে গেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। অস্থির চিত্তে বলে উঠল, হোয়াট? এটা কি করে সম্ভব? তমসার ডেট অফ বার্থ 12 জুন 1990। হ্যাঁ, আপনি ঠিক দেখেছেন। তমসা কোনো 10 বা 12 বছরের শিশু নয়, একটা বিরল রোগ আক্রান্তকারী যুবতী যার বয়স 30-এর উপরে। ভদ্রলোক দীপান্বিতাকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ, যার শরীরে স্বাভাবিক গ্রোথ সিস্টেম অফ থাকার কারণে শরীরের কোনো পরিবর্তন হবেইনি, তবে মানসিকভাবে সে একজন প্রাপ্তবয়স্ক। আর সে পুরুষদের প্রতি এত অ্যাগ্রেসিভ কেন জানতে চান? জানলে হয়তো পায়ের তলা থেকে মাটি থাকবে না আপনার। ভদ্রলোকের স্ত্রী যোগ করলেন, আজ থেকে 32 বছর আগে একটা মমফলে তমসার জন্ম হয়। জন্মের সময় সব কিছু ঠিকঠাক থাকলেও কয়েক বছর পর আর সব কিছু ঠিক রইল না। যখন তমসার বয়স 10-এর কোঠা অতিক্রম করে, ও আর ওর পরিবার বুঝতে পারে কোনো কারণে তমসার শারীরিক বৃদ্ধি ঘটছে না। দিনের পর দিন কেটে যায়, তমসার বয়স বেড়েই চলল। 10 থেকে 18 গোটায় পা দিল তমসা, কিন্তু সেই 10 বছরের কোনো বাচ্চার মেয়ের মতোই রয়ে গেল। তমসার পরিবার যথেষ্ট সামর্থ্য ছিল না ওকে চিকিৎসা করানোর, যদি এই রোগের কোনো চিকিৎসা আজ অবধি আবিষ্কার হয়নি। যার ফলশ্রুতি তমসা মানসিক বিকাশ ঘটলেও ও শারীরিক বিকাশ ঘটল না। একদিন কোনো এক রাতে তমসার জীবনে ঘোর বিপর্যয় নেমে আসে। একটা গ্যাং মিলে তমসাকে গণধর্ষণ করে, কিন্তু তারা কেউ বেশি দিন জীবিত ছিল না। তমসা তাদের খুঁজে বের করে খুন করে। সেদিনের কারণে তমসা প্রেগনেন্ট হয়, কিন্তু ওর দুর্ভাগ্য, অপারেশনের পরে তমসা জানতে পারে সে একটা মৃত সন্তানের জন্ম দিয়েছে। নিজের সন্তান সতীত্ব হারিয়ে তমসা দিনে দিনে মানসিক বিকারগ্রস্ততে পরিণত হয়। পুরুষদের প্রতি এক প্রকার ক্ষোভ প্রকাশ পেতে শুরু করে ওর মনের ভিতরে। ও ভাবতে শুরু করে ওর সাথে যে অন্যায় করেছে তাতে সমগ্র পুরুষ জাতি দায়ী। পুরুষদের প্রতি এই বিরূপ প্রতিক্রিয়া ওকে একজন সাইকো নারীতে রূপান্তরিত করে। তমসার 32 বছর জীবনে বহু পুরুষদের সান্নিধ্য পেয়েছে। নিজের শারীরিক চাহিদা মিটিয়ে ও তাদেরকে নির্মমভাবে খুন করেছে। ভদ্রলোকের কথা শুনে দীপান্বিতা আতঙ্ক ক্রমশ বাড়তে লাগলো। পরম দীপান্বিতার কাছেই আছে, ও ওর কোনো ক্ষতি না করে ফেলে, এর আগেই তমসাকে সবটা আটকাতে হবে। ভদ্রলোক আর তার স্ত্রীর সাথে কথা না বলে দীপান্বিতা পরমের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওই ক্রান্তিকালীন সময়ে পরমকে রক্ষা করা ওর মূল উদ্দেশ্য। তাতে যদি দীপান্বিতা পরমের সামনে যেতে হয় সে প্রস্তুত। দীপান্বিতা এটা ঠিক করে নিয়েছে, ও পায়েলের মৃত্যুর ব্যাপারে পরমকে সবটা জানাবে। এতে যদি পরম ওকে ক্ষমা না করুক, নিজের কৃতকর্মের শাস্তি মাথা পেতে নিবে দীপান্বিতা। এদিকে পরমের বাড়িতে পরম ল্যাপটপ নিয়ে ড্রয়িং রুমে বসে কাজ করছিল। তমাশার সুযোগ বুঝে শীতল হাত আর মুখ বেঁধে ভেতরে আটকে রাখলো। তারপর এক গ্লাস জুস নিয়ে পরমের সামনে উপস্থিত হলো। জুসটা খেয়ে নাও পরম। না, এখন কিছু খেতে করছে না আমার। তমসা গিয়ে পরমের পাশে বসলো। তারপর বলতে লাগলো, তুমি জিজ্ঞাসা করছিলে না তোমার মেয়ে কোথায় আছে? আমি জানি তোমার মেয়ে কোথায় আছে। আমি চাইলে তোমাকে তোমার মেয়ের কাছে নিয়ে যেতে পারি, কিন্তু তার আগে একটু জুস কাটটা খাও, একটু রিল্যাক্স নাও, তারপর সব বলছি। তমাশার জোড়াজুড়িতে পরম গ্লাসের জুসটা খেয়ে নিল। জুসটা খাওয়ার পরে ওর মাথাটা চক্কর কাটতে শুরু করলো। পরম বুঝতে পারলো তমাশা কিছু একটা মিশিয়েছে জুসের মধ্যে। ওর কণ্ঠস্বর জড়িয়ে যেতে লাগলো। তমাশার কানের কাছে এসে আবারও বলতে লাগলো, এখন কেমন লাগছে পরম? আমার মেয়ে কোথায় সেটা আগে বলো। বলবো তো, সব বলবো। আমি নিজেই তোমার মেয়ের কাছে নিয়ে যাব।
তুমি সত্যি বলছো তো? আমাকে আমার মেয়ের কাছে নিয়ে যাবে? নেশাগ্রস্ত অস্ফুট স্বরে গলায় পরম তমাশাকে প্রশ্ন করলো। হ্যাঁ, যাবে তো। আমি তার জন্য তোমাকে যে আমাকে কিছু দিতে হবে। কি দিতে হবে বলো আমায়? আমি আমার মেয়ের জন্য সব করব। বলো কি দিতে হবে? আমার আজকের জন্য তোমাকে চাই, আর কিছু চাই না। আমি তোমার বাচ্চার মা হতে চাই পরম। আমারও তো ইচ্ছে করে মা ডাক শুনতে, নিজের সন্তান নিয়ে খেলা করতে। এই সমাজের কেউ বুঝতেই চায় না আমায়। সবাই আমায় একটা বাচ্চা শিশু মনে করে। আমি কোনো বাচ্চা নই পরম, আমি তোমাদের মতোই একজন। পরম অনেক ঘোরের ভেতরে আছে, তাই তমাশার কথাগুলো কানে শুনতে পেলেও বুঝে উঠতে পারছে না, কোন কিছুই প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তমাশা পরমের শরীর থেকে ও শার্টটা খুলে ফেলল। তারপর ওকে নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করে। তমাশার মনের ইচ্ছে ও পরমের থেকে নিজের উদ্দেশ্য পূরণ করে ওকে মেরে ফেলবে। এই কারণে নিজের কাছে একটা ধারালো ছুরি রেখে দিল। তমাশা পরমকে টানতে টানতে পাশের বেডরুমে নিয়ে যায়। পরমকে ধাক্কা মেরে বিছানার উপর ফেলে দেয়। তারপর ওর কাছে গিয়ে কাতরভাবে অনুরোধ করতে থাকে, প্লিজ একটিবার আমার তোমায় ভালোবাসা পেতে দাও। আমি তোমার সন্তানের মা হতে চাই, ফিরিয়ে দিও না আমায়। তোমার ভিতরে কি পুরুষত্ব জেগে উঠছে না? নিজের বাহুডোরে পিষে মেরে ফেলো আমায়, তোমায় আঘাতে জর্জরিত করে ফেলো। কামন পরম, আর কত নপুংসতা দেখাবে? তমাশা পরমের থেকে কোনো ধরনের রেসপন্স না পেয়ে ওর প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। ছুরি বের করে পরমের বুকের উপর উঠে পড়ল। আমার কথা শুনবে না তাই তো? আমাকে তোমার সন্তানের মা হতে দিলে না। তুমি আমার সাথে সেই ব্যবহারটা করলে যেটা বাকিরা করতো। তাহলে আর তোমাকে বাঁচিয়ে কেন রাখবো? তোমার সাথে সেটাই করব যেটা অন্যদের সাথে করেছি। এই বলে তমাশা পরমের বুকের উপর ছুরি চালিয়ে দেওয়ার জন্য উদ্যত হলো। ঠিক তখনই পরম খপ করে ওর হাতটা ধরে পেল। তারপর ওর উপরে উঠে পড়ে। আমায় মেরো না প্লিজ, তুমি যা বলবে তাই করব। তোমার একটা বাচ্চা চাই, তাই তো? আমি সব কিছু করবো তোমার জন্য। আমার থেকে যা নেওয়ার নিংড়ে নাও। তার আগে কথা দাও তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিবে। হ্যাঁ দেবো, যদি আমি মা ডাক শুনতে পাই তবে তুমি বাবা ডাক শুনতে পাবে। জানো তো, আমারও একটা ছেলে সন্তান হয়েছিল, কিন্তু সে বাঁচেনি, আমি তাকে বাঁচাতে পারিনি। তমাশার কথা শেষ না হতে পরম ওর বুকের ভেতরে নিজেকে গুজে দিল। তমাশা পরমের সুঠাম বেহুল বাহুদায় নিজের সাথে শক্ত করে চেপে ধরল। ওর এতদিনের স্বপ্ন আজ পূর্ণ হতে চলেছে। পরম সম্পূর্ণভাবে পেতে চলেছে তমসা। শিহরণের চোখ দুটো বন্ধ হয়ে আসলো ওর। হঠাৎ ঘরের ভেতরে একটা আওয়াজ হয়। শীতল বহু চেষ্টায় নিজেকে মুক্ত করে বেডরুমের ভেতরে ঢুকে পড়েছে। শীতল পরমের কর্মকাণ্ড দেখে হতভম্ব হয়ে গেল। পরম, এটা কি করছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? তুমি এই মেয়েটার সাথে কি করতে যাচ্ছে এগুলা? তমসা বিছানা থেকে উঠে শীতলের দিকে ছুটে যায়। শীতল ওর হাতে ছুরিটা দেখে ভীষণ ভয় পেয়ে গেল। তোমায় আমি বাঁচিয়ে রেখে ভুল করেছি, কিন্তু এবার আমি অবশ্যই নিজের ভুল শুধরাবো। এই বলে তমাশা শীতলকে আঘাত করতে উদ্যত হয়। শীতল ওকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। এর মধ্যে কলিং বেল বেজে উঠল। তমাশা শীতলকে আটকানোর চেষ্টা করছে যেন ও দরজা অবধি পৌঁছাতে না পারে। শীতল ক্রমক্রমে দরজার সামনে গেল। তারপর দরজা খুলতে দেখতে পায় বাইরে একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে। দীপান্বিতা উদ্বিগ্ন কণ্ঠে শীতলকে বলল, আমার পরিচয় দিচ্ছি, আগে বলুন পরম কোথায়? ও ঠিক আছে তো? ও ঠিক নেই, একদম ঠিক নেই। কেন, কি হয়েছে? তমসা কোথায়? তমসা, আপনি আমার সাথে ভেতরে চলেন, সব দেখতে পারবেন। শীতল আর দীপান্বিতা বেডরুমের দিকে ছুটে গেল। ভেতরে ঢুকতে দেখতে পায় তমাশা একটা ছুরি তাক করে আছে পরমের দিকে। দীপান্বিতা একটা মাটির ফুলদানি তুলে পেছন থেকে তমাশাকে আঘাত করে। ফুলদানির আঘাতে তমাশা জ্ঞান হারায়। পরমকে এরপর সুস্থ করা হলো। দীপান্বিতা আর শীতল মিলে তমাশাকে বেঁধে ফেলে। এরপর পুলিশে খবর দেয়। পুলিশ এসে তমাশাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। শীতলও পুলিশের কাছে সবটা স্বীকার করলো। তমাশার প্রতি সন্দেহবশত তমাশাকে শেষ করে দেবার জন্য একসময় গুন্ডা ভাড়া করেছিল, কিন্তু তমাশা সেবারের মতো বেঁচে যায়। দীপান্বিতা পরমকে সবটা খুলে বলল যে পায়েলের অ্যাক্সিডেন্ট ওর গাড়িতে হয়েছিল, আর তারপর দীপান্বিতা যা করেছে শুধুমাত্র পরমের জন্য, যাতে নিজের মেয়ের মৃত্যুর শোক বয়ে না বেড়াতে হয়। দীপান্বিতা আর শীতল দুজনে হয়তো যে কাজ করেছে সেগুলো আইনের দৃষ্টিতে সঠিক ছিল না, কিন্তু ওরা দুজনকে যা করেছে পরমকে ভালোবেসে করেছে। শীতল পরমের সন্তানের মা, ওর পরমের পাশার থাকার অধিকার সবার আগে। দীপান্বিতা, পরম আর শীতল এক এক করে আবারও নিজের চিরচেনা গন্তব্যস্থলে ফিরে গেল। আদালতে তমাশার ফাঁসির সাজা শোনানো হয়, আর কিছুদিন পরে ওকে আর কৃতকর্মে শাস্তি দেওয়া হয়। 1 বছর পর পরম শীতলকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বাড়িতে ফিরছেন। শীতল 3 মাসে প্রেগনেন্ট, পরমের সন্তানের মা হতে চলছেন। হঠাৎ একটা মেয়ের কোথা থেকে ছুটতে ছুটতে ওদের গাড়ির সামনে এসে পড়ল। মেয়েটা মাথা তুলে তাকাতে ওরা দুজনে বেশ অবাক হলো। এ কি তমাশা, তুমি? তোমায় তো ফাঁসির সাজা হয়েছিল, তুমি বাইরে কি করছে?
আমায় জেলে আটকে রেখে ফাঁসি দিবে এমন শক্তি কার আছে? দেখো, আমি বের হয়ে এসেছি। তবে তোমরা ভয় পেও না, আমি আর তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা দুজনে আমার হাত থেকে ফসকে গিয়েছিলে, হয়তো সেদিন তোমাদের ভাগ্যে মৃত্যু লেখা ছিল না। চলি, নিজের নতুন পরিচয় আর নতুন একটা আশ্রয় খুঁজে নিতে হবে আমায়। আর শাস্তি দিতে হবে সেসব পুরুষদের যারা মেয়েদের ভোগের বস্তু মনে করে। কেউ ছাড় পাবে না, কেউ না। এই বলে তমাশা লোকজনের ভিড়ে হারিয়ে গেল। সমাপ্ত। সব গল্প মিথ্যে হয় না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।